আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমানের নাম কি, অধিকাংশ মানুষই বলবেন তেজাস। কিন্তু না, ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম বিমান কিন্তু এই 2000 সালে তৈরি হয়নি। ভারত তথা এশিয়ার প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমান তৈরি হয়েছিল বা ভাবনা চিন্তা শুরু হয়েছিল কোন সালে জানেন? 1961 সালে। হ্যাঁ, কোনো আরব্য রজনীর গল্প ফাঁদছি না। 1961 সালে, যার নাম ছিল HAL HF-24 মারুত। মারুত মানে স্পিরিট অফ দ্য উইন্ড। আসুন আজকে আমরা জানি কিভাবে তৈরি হয়েছিল সেই 60-এর দশকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় যুদ্ধ বিমান মারুত। কারা এই যুদ্ধ বিমান তৈরি করতে ভূমিকা নিয়েছিলেন এবং কিভাবে কংগ্রেস সরকারের বিশ্বাসঘাতকতার ফলে এই যুদ্ধ বিমান, যেটি কিনা যুদ্ধেও দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিল, তারপরেও লোকচক্ষুর অন্তরালে চলে গেল। আজকের ভিডিও সম্পূর্ণ ইতিহাস ভিত্তিক ভিডিও হবে এবং তথ্য সমৃদ্ধ ভিডিও হবে। ভাববেন না কোনো আরব্য রজনীর গল্প ফাঁদছি। আরটিআই থেকে পুরো আরটিআই ফাইল করে পাওয়া যে তথ্য, তার উপরেই এই ভিডিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। চলে আসি এবারে বিস্তারিত খবরে। দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটি পাতা নিয়ে বসেছি। এই প্লেনটি তৈরির পিছনে 12টি দেশ, 5টি মহাদেশের 12টি দেশের ভূমিকা কাজ করেছে এই মারুত প্লেনটি। প্রথমেই বলবো, এই প্লেনটি তৈরি কিন্তু শুরুতেই অঙ্কুরেই কিন্তু ভারতে এইটা নিয়ে চিন্তা ভাবনা হয়নি বা এটা কোনো ভারতীয় দ্বারা এই চিন্তাটা আসেনি। এর জন্য আমাদেরকে একটু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চলে যেতে হবে। এই যে প্লেনটি, এই যুদ্ধ বিমানটি বানানোর স্বপ্ন ছিল কার? একজন জার্মান নাজি ইঞ্জিনিয়ার, যার নাম হচ্ছে কার্ট ট্যাঙ্ক। তিনি ফক-ওলফ 190 বিশ্ববিখ্যাত ফাইটার জেট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফক-ওলফ 190 যিনি তৈরি করেছিলেন কার্ট ট্যাঙ্ক। এরপরে জার্মানি যুদ্ধে হেরে যাওয়ার পরে কি হয়? জার্মান যে ইঞ্জিনিয়ার, আমরা জানি যে জার্মান যে ইঞ্জিনিয়ার হন তারা অত্যন্ত উচ্চ মানের। তাদেরকে আমেরিকা, সোভিয়েত রাশিয়া আর ইংল্যান্ড, তাদের যে ইঞ্জিনিয়ারদেরকে তাদেরকে নিজেদের দেশে এই প্লেন বানানো, সুপারসনিক জেট বানানো বা ইঞ্জিন বানানোর কাজের জন্য বলপূর্বক নিয়ে যায়। যেটা আমরা কোথা থেকে জানতে পারি? ডিক্লাসিফাইড ফাইলস, অপারেশন পেপার ক্লিপ আর অপারেশন ওসোভিয়াখিম। কি করা হয়েছিল জানেন? এই নাজি ইঞ্জিনিয়ারদেরকে মাথায় বন্দুক ঠেকিয়ে পরিবারের সামনে একদম গান পয়েন্টে ব্ল্যাকমেল করে এই সোভিয়েত রিপাবলিক বলুন, আমেরিকা বলুন, এই ইংল্যান্ড বলুন, এই সমস্ত ইঞ্জিনিয়ারদেরকে অপহরণ করে। এবং যেসব রিসার্চাররা স্পেন, আর্জেন্টিনা বা ইজিপ্টে পালিয়ে যাওয়ার প্ল্যান করছিল, জার্মান নাজি যারা রিসার্চার, কারণ কি এই স্পেন, আর্জেন্টিনা এবং ইজিপ্ট হচ্ছে জার্মান নাজি সরকারের প্রতি সহানুভূতিশীল ছিল, তাদেরকে মাঝ রাস্তা দিয়ে কিডন্যাপ করা হয়, অপহরণ করা হয়। যাই হোক, কার্ট ট্যাঙ্ক ছিলেন হাউস অ্যারেস্টে এবং তিনি কোনোভাবে আর্জেন্টিনাতে পালাতে সক্ষম হন। তাকে সাহায্য করে আর্জেন্টিনা স্পাইরা কিছু ফেক পাসপোর্ট এবং জালি কাগজপত্রের দ্বারা, এবং তিনি পালিয়েছিলেন তার 60 জন কলিগের সাথে। এবং তাকে সেখানে আর্জেন্টিনায় অভিনন্দন জানান হুয়ান পেরন, তখনকার আর্জেন্টিনার প্রেসিডেন্ট। এরপরেই প্ল্যান হয় যে আর্জেন্টিনা তার প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাইটার জেট বানাবে এবং সাহায্য করবে কে? এই কার্ট ট্যাঙ্ক। কিন্তু তারপরেই আর্জেন্টিনাতে বামপন্থী আন্দোলন শুরু হয়, হুয়ান পেরন এর পতন ঘটে এবং তখন যে ডিক্টেটর আসে সেই স্বৈরাচারী কার্ট ট্যাঙ্ককে হ্যারাস করতে শুরু করেন। তার পাসপোর্ট এবং ইত্যাদি যেহেতু বৈধ ছিল না, এবং সেই সময় কার্ট ট্যাঙ্ক কি করলেন? তিনি ভারতে চলে এলেন। এর আগে বলে রাখি, এই যে ফাইটার জেটটা যেটা আর্জেন্টিনায় তৈরি হচ্ছিল, এটা কিন্তু
একদম ফাইনাল স্টেজে পৌঁছে গেছিল 1955 সালে। তারপরে যেটা বললাম মিলিটারি কু হয় এবং গার্ড ট্যাঙ্কে বাধ্য হয়ে ভারতে চলে আসে। কিন্তু তার সেই স্বপ্ন কিন্তু ছিল যে সম্পূর্ণ একটি দেশীয় প্রযুক্তি, সেই দেশের প্রযুক্তিতে তৈরি সুপারসনিক ফাইটার জেট তৈরি হবে। তো ভারতে আসেন তিনি এবং তার যে প্রপোজাল, সেই প্রপোজালকে অ্যাকসেপ্ট করে কে? হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যাল। এবং গার্ড ট্যাঙ্কের সাথে আসেন তার 17 জন কলিগ, বাকিরা ইউনাইটেড স্টেটসে চলে যান। প্রথমেই যেটা হলো, প্রপোজাল অ্যাকসেপ্টেড হয়ে গেল, কিন্তু তারপরে কি? কোনো কিছু তৈরি করতে গেলে জানেন ফান্ডের দরকার, কিন্তু তখনকার যে কংগ্রেস সরকার দেশের, তারা ফান্ড দিতে টালবাহানা শুরু করলো। এরপরে গার্ড ট্যাঙ্ক কি করলেন? মাদ্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজির ডিরেক্টর হিসেবে কাজ করা শুরু করলেন এবং তার একজন স্টুডেন্ট কে ছিল জানেন? কে ছিলেন? স্বনামধন্য এপিজে আব্দুল কালাম। যাই হোক, এই মারুত প্রজেক্ট ফাইনালি অ্যাপ্রুভাল পায় 1956 সালে। তখন ভারতের একটা ছোট্ট এভিয়েশন ইন্ডাস্ট্রি ছিল, যারা কি মিত্র শক্তি মানে অ্যালাইড নেশনস যারা ছিল যুদ্ধের সময় যেসব প্লেন, সেগুলোকেই মোটামুটি কম বেশি মডিফাই করে সেগুলো নিয়ে কাজ করছিল। এবং সেই যে এভিয়েশন ইন্ডাস্ট্রি, ছোট্ট এভিয়েশন ইন্ডাস্ট্রি, সেটারই পরে নাম হচ্ছে হ্যাল। এবং তারা কি করে? ডি হ্যাভিল্যান্ড ভ্যাম্পায়ার এয়ারক্রাফট, সেইটার উপরে তারা মডিফিকেশনের কাজ শুরু করেছিল। ভ্যাম্পায়ার এয়ারক্রাফট, যারা 60-এর দশকের মানুষ তারা জানবেন এই এয়ারক্রাফটটি সম্বন্ধে। এইবারে কি হয়েছে? সমস্যা যেটা হ্যালের ছিল, প্লেন তৈরির যে ডিজাইনার বা সেই প্লেন তৈরি করে যে টেস্ট করার যে ইনফ্রাস্ট্রাকচার, হ্যালের ছিল না। ভাবুন, দেশ 47-এ স্বাধীন হয়ে গেছে, তারপরে এত বছর হয়ে গেছে, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। কিন্তু সেই সময় ভারতের এয়ারফোর্সের দাবি কি ছিল? মাল্টি রোল ফাইটার প্লেন, যেটা কিনা হাই অল্টিটিউড ইন্টারসেপ্টর মানে যে প্লেন ডিফেন্সিভ ভাবে বাইরের থেকে যে প্লেন আসছে সেটাকে মানে ইন্টারসেপ্ট করতে সাহায্য করবে, এইরকম একটি হাই অল্টিটিউড ইন্টারসেপ্টর। আর লো অল্টিটিউড গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট, মানে লো অল্টিটিউডে গ্রাউন্ডে গিয়ে বোমা বর্ষণ করবে, এরকম একটি এয়ারক্রাফট চাই, যার স্পিড হবে হচ্ছে মাক 2। তখনও মাক 1 তখনও কিন্তু আসেনি, মাক 2 ছিল দাবি, যে প্লেনটা 60,000 ফুট উঁচুতে উঠতে সক্ষম এবং 800 কিলোমিটারের রেডিয়াসেও যে অ্যাকশন করতে, যে লড়াই করতে সক্ষম, এরকম একটি অত্যন্ত উচ্চ গুণ সম্পন্ন একটা এয়ার ফাইটার জেটের দাবি ছিল আমাদের এয়ারফোর্সের। এর সাথে কি হবে? এই প্লেনটির যে কোনো রকমের ওয়েদারে ইন্টারসেপ্টর হিসেবে কাজ করবে, একটা অ্যাডভান্স ট্রেনার এবং কি নেভাল ফাইটার, মানে যেটা থেকে নেভি থেকে মানে জাহাজ থেকেও যে প্লেন উঠতে পারবে। এবং প্ল্যান ছিল যে ভারতের তখন ছিল যে আইএনএস বিক্রান্ত, সেই বিক্রান্তের থেকে এটা মানে যে ক্যারিয়ার ছিল সেখান থেকে এই প্লেনটি উঠতে পারবে। তার মানে ভাবুন কত উচ্চ ক্ষমতার প্লেনের ডিমান্ড ছিল তখন ভারতীয় এয়ারফোর্সে। এর আগেই বললাম মাত্র 5 মাস আগে এই যে ভারতীয় এয়ারফোর্সের ডিমান্ড হচ্ছে, এর মাত্র 5 মাস আগে মাক 1 ইন্ট্রোডিউস হয়েছে, আর তখনই ভারতীয় এয়ারফোর্স কিন্তু চাইছে মাক 2, যদিও সরকার পয়সা দিতে টালবাহানা করছে এবং হ্যালের কোনো ইনফ্রাস্ট্রাকচারই নেই। এর 4 বছর পরে আমেরিকা মাক 2 সেই টেকনোলজি অ্যাচিভ করলো এবং তাদের বিখ্যাত প্লেন নাম ছিল স্টার ফাইটার। এবং তারপরে সোভিয়েত রাশিয়া তার ঠিক 1 বছর পরে মাক 2 যে ব্যারিয়ার সেটাকে অ্যাচিভ করে মিগ 21 এর মাধ্যমে, সেই বিখ্যাত মিগ 21। যাই হোক, 1956 সালে গার্ড ট্যাঙ্ক ব্যাঙ্গালোরে যান এবং হ্যালে, এবং এই মারুতের কাজ শুরু হয়। যেটা আগে বলেছিলাম, হ্যালের ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত খারাপ ছিল, ম্যান পাওয়ার প্রায় নেই বলতে গেল, মানে এরকম টাইপের কমপ্লেক্স প্রজেক্ট করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার এবং ম্যান পাওয়ার হ্যালের কিচ্ছু ছিল না। অথচ ভাবুন, এটা কিন্তু 1956-57 সালের কথা বলছি, 1947-এর 1 বছর বা 2 বছর পরে না, 10 বছর কিন্তু পেরিয়ে গেছে। এবারে হ্যালের যে ডিজাইন ডিপার্টমেন্ট, যেখানে ইঞ্জিন বলুন যে ডিজাইন হয়, সেখানে কজন মেম্বার? মাত্র 54 জন মেম্বার ছিল। কোনো হ্যাঙ্গার স্পেস নেই, যেখানে কি এই প্রোটোটাইপগুলোকে কনস্ট্রাক্ট করা যায়, যে বানিয়ে যে হ্যাঙ্গার যে স্পেস, কিচ্ছু নেই। কোনো মেশিন শপ নেই,
প্রোটোটাইপ ইঞ্জিনিয়ারিং করার জন্য যে মেশিন শপের দরকার নেই এবং কোনো টেস্ট ইকুইপমেন্ট পর্যন্ত নেই। টেস্ট করার জন্য যে ইকুইপমেন্ট দরকার সেই টেস্ট ইকুইপমেন্ট নেই। সব থেকে বড় কথা, এরকম একটি অ্যাডভান্স ফাইটার জেটকে উঠতে বলে যে রানওয়ে চাই, সেই রানওয়েও নেই। ভাবতে পারছেন? সালটা কিন্তু 1957-58 সাল, কিচ্ছু নেই, নামেই হ্যাল। কিন্তু কি কার্ট ট্যাঙ্ক, তিনি তার যে স্বপ্ন, সেই স্বপ্ন তিনি পূরণ করার জন্য তিনি একদম ডিটারমাইন্ড ছিলেন এবং তিনি বললেন যে না, আমি এই কাজটি নিয়ে এগিয়ে যাব। এবং তার জন্যে তাকে ওইখানে একটি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তৈরি করতে হলো, যেটা কিনা অ্যাডভান্স ফাইটার জেটকে ডেভেলপ করতে সক্ষম হবে। নিজে উদ্যোগ নিয়ে তিনি এই কাজটি শুরু করলেন। কিন্তু প্রথমেই ধাক্কা। এই কাজ শুরুর প্রথম সপ্তাহতেই তার টিম, তার সাথে যারা এসেছিলেন, রিজাইন করলেন এবং বলে দিলেন এই জায়গাটি এরকম একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্লেনের ডেভেলপমেন্টের জন্য একেবারেই সুটেবল নয়। যাই হোক, কার্ট ট্যাঙ্ক তো পিছু হটার বান্দা নন। তিনি প্রথম একটি বছর পুরো কাজে লাগালেন কি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে, একেবারে যেটা বলি স্ক্র্যাচ লেভেল থেকে, একদম শুরু থেকে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে তিনি মনোনিবেশ করলেন। এইবারে ফাইটার জেটের ওপরে, মারুতের ওপরে কাজ শুরু হলো 1957 সালে এবং 2 বছরের মধ্যেই একটা ফুল স্কেলের কাঠের গ্লাইডার, মানে এটার যে প্রোটোটাইপ, প্রথমে তো একটা গ্লাইডার বা কাঠের একটা ডিজাইনের মধ্যে দিয়ে তৈরি হয়, সেটা 2 বছরের মধ্যেই তৈরি হয়ে গেল এবং সেটাকে টেস্ট করা হলো আকাশে। কোন প্লেনের দ্বারা? ডাকোটা এয়ারক্রাফটের দ্বারা এই গ্লাইডারটিকে আকাশে টেস্ট করা হলো এবং এইভাবে টেস্টিং শেষবারের মতন এই মারুত এয়ারক্রাফটের সাথেই হয়েছিল। কেন? মানে তার এরোডাইনামিক্স সেটাকে চেক করার জন্য। এরপরে অ্যাসেম্বলিং শুরু হলো এবং প্রথম যে অ্যাসেম্বলিং সেটা হলো হচ্ছে 1960 সালে এবং 1961 সালে প্রথমবারের মতন উইং কমান্ডার সুরঞ্জন দাস এই প্লেনটির টেস্ট ফ্লাইট করলেন। তারপরে স্ট্রাকচারাল টেস্ট হওয়ার পরে ফাইনাল যে মারুতের ভার্সনটা সেটা পাওয়া গেল 1962 সালে। এখানেই বলে রাখি, যে প্লেনটি তৈরি হলো সেটি তার সময়ের থেকে অনেক এগিয়ে, ওয়ে আহেড অফ ইটস টাইম। ম্যানুভারেবিলিটি মানে হচ্ছে যে মুভমেন্টস বলুন, মানে আকাশে তো মুভমেন্টস গুলোই তো মেন, কত ভালো ম্যানুভার করতে পারবে, অসাধারণ ছিল। তার যে সেফটি মেজার্স দারুণ। সব থেকে বড় কথা, 2টি ইঞ্জিনের মধ্যে একটি ইঞ্জিন যদি ফেলিয়ারও হয়ে যায় তাহলে সেকেন্ড ইঞ্জিনের উপরে কোনো প্রভাব পড়বে না এবং সেই সেকেন্ড ইঞ্জিনটা নিয়ে, মানে একটি ইঞ্জিন নিয়ে মারুত কিন্তু উঠতে সক্ষম এবং সেফ ল্যান্ডিং করতেও সক্ষম। তাহলে ভাবুন, এত বাধা বিপত্তি সত্ত্বেও মাত্র 2 বছরের মধ্যে, 2-3 বছরের মধ্যে কার্ট ট্যাঙ্ক কিন্তু এই হ্যালের যে ডেডিকেটেড যে যারা সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার্স, তাদেরকে নিয়ে একটি অসাধ্য সাধন করলেন। এই মারুতে অস্ত্র হিসেবে কি লাগানো যেত তখনকার দিনে? 30 মিলিমিটার অ্যাডেন ক্যানন, যেটা 1 মিনিটে 1400 রাউন্ড ফায়ার করতে পারত। 50টি আনগাইডেড রকেটস, মানে তখন তো গাইডেড মিসাইলস ছিল না ভারতে, আনগাইডেড রকেটস। আর এর সাথে 1800 কেজির বোম বা এয়ার টু গ্রাউন্ড রকেট, মানে আকাশ থেকে গ্রাউন্ডে চলে যায় এরকম রকেট। এরকম একটি প্লেন ভাবুন তো, তখন তার দাম কত হয়েছিল? 66 লাখ টাকা। হ্যাঁ, কোনো গল্প কথা বলছি না, 66 লাখ টাকা। মানে 60-এর দশকেও এইরকম একটি অ্যাডভান্সড প্লেনের জন্য এই দাম কিন্তু কিছুই না। কিন্তু সমস্যা কোথায় হলো? ডিমান্ড ছিল মাক 2, কিন্তু এই প্লেনটি মাক 1ও ক্রস করতে পারলো না। সমস্যা ছিল ইঞ্জিন নিয়ে। কেন? কথা হয়েছিল মারুতকে যে ইঞ্জিন দেবে সেটা হচ্ছে ব্রিটিশ ডিজাইন ব্রিস্টল সিডলে অরফিয়াস 12 আফটার বার্নিং ইঞ্জিন, কিন্তু সেটা তখনও আন্ডার ডেভেলপমেন্ট ছিল, মানে তখনও তার পুরোপুরি ডেভেলপমেন্ট হয়নি। আর ন্যাট মার্ক 2 আর ন্যাটো তখন একটা লাইট ফাইটার প্লেন এরকম তৈরি করবে, তার জন্য প্রস্তাব দিয়েছিল। সেই জন্য এই ব্রিস্টল সিডনি অরফিয়াস 12 আফটার বার্নিং ইঞ্জিন এটার মানে আন্ডার ডেভেলপমেন্টে ছিল এবং প্রস্তাব প্ল্যান করেছিল যে এই ইঞ্জিনটাই মার্ক 2 মারুতে লাগানো হবে। কিন্তু তাহলে সেই সময় মারুত কোন ইঞ্জিন ব্যবহার করছিল?
পুরনো অরফিয়াস 703 নন আফটার বার্নিং ইঞ্জিন। এই আফটার বার্নিং আর নন আফটার বার্নিং এর মধ্যে কিন্তু বিরাট তফাৎ। যেটার যে ওই আন্ডার মানে যেটা ডেভেলপমেন্টে ছিল অরফিয়াস 12 তার থেকে 44% কম তার ক্ষমতা। কিন্তু এই সময় কি হলো, ন্যাটো হট করে তাদের যে প্রস্তাবিত লাইট ফাইটার সেটা ক্যান্সেল করে দিল এবং অরফিয়াস 12 এর যে ফান্ডিং সেটা বন্ধ হয়ে গেল। এবারে যারা এই অরফিয়াস 12 এর ম্যানুফ্যাকচারার ছিল তারা ভারতকে বলল 1.5 মিলিয়ন পাউন্ড মানে 2 কোটি টাকা দিতে হবে এবং ভারতীয় সরকার স্ট্রেট অ্যাওয়ে রিজেক্ট করে দিল। কিন্তু তারা কি যুক্তি দেখালো, এই প্লেনটি তৈরি করতে 4 কোটি লাগছে, সেখানে আমায় 2 কোটি টাকা দিয়ে ইঞ্জিন কিনতে হবে। এরকম একটা অদূরদর্শিতা, কংগ্রেস সরকার এরকম একটা অদূরদর্শিতা যে 4 কোটির প্লেনে আমি কেন 2 কোটির ইঞ্জিন লাগাবো। সেই জন্যে তারা এই ইঞ্জিনের যে টাকা দিল না। তখন কি হলো, অল্টারনেটিভ ইঞ্জিন, যে ইঞ্জিন এই প্লেনের ডিমান্ডকে ফুলফিল করবে এরকম ইঞ্জিন খোঁজা হলো। সোভিয়েত রিপাবলিক কি অফার করলো, RD9 ইঞ্জিন, যেটা টেকনিক্যালি স্যুট করছে আর কিন্তু দরকার কি, তার প্রচুর মডিফিকেশন দরকার, অত্যন্ত খরচ সাপেক্ষ ব্যাপার। এবং সোভিয়েত ইঞ্জিনিয়াররা বলে দিল যে আমরা 1.4 মাখের বেশি গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু সেই সময় পাকিস্তান অলরেডি একটা স্কোয়াড্রন স্টার ফাইটার মার্ক 2 আমেরিকা থেকে পেয়ে গেছে, কারণ আমেরিকার সাথে পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এবং সেই সময় যেহেতু আমেরিকার একটা স্পাই প্লেনকে পেশওয়ারের ওখানে সোভিয়েত রিপাবলিক ধ্বংস করেছিল এবং হুমকি দিয়েছিল যে পাকিস্তানকে আক্রমণ করবে, সেই জন্য পাকিস্তানকে আমেরিকা তখন এই স্টার ফাইটার, এক স্কোয়াড্রন স্টার ফাইটার দিয়ে সাপোর্ট করেছে। তার মানে পাকিস্তানের কাছে তখন অলরেডি মার্ক 2 আছে, সেই জন্য ভারত 1.4 মার্ক যেটা সোভিয়েত রিপাবলিক অফার করছিল তাতে সেটা রিজেক্ট করলো। এরপরে ফ্রান্স কি বলল, তাদের অ্যাটার 9 টার্বোজেট ইঞ্জিন, যেটা ডেসল্ট মিরাজ প্লেন আপনারা নিশ্চয়ই জানেন এবং সুপার এটেন্ডার্ট এই প্লেনগুলিতে ব্যবহার হচ্ছিল। এবং এটার মারুতের যা দরকার তার থেকে 60% বেশি এই ইঞ্জিনটা প্রোভাইড করছে, যেটা ফ্রান্স কিন্তু ভারতকে অফার করলো। কিন্তু ভারতীয় সরকার কোনো ইন্টারেস্টই দেখালো। কি কারণে আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। এই সময় ইজিপ্ট কি করছিল, তারা নিজস্ব সুপারসনিক জেট বানাবার চেষ্টা করছিল এবং তাদেরকে সাহায্য করছিলেন আরেকজন বিখ্যাত নাজি এয়ারক্রাফট ডিজাইনার উইল মেসেরসমিট, যিনি কিনা পৃথিবীর প্রথম জেট ফাইটার তৈরি করেছিলেন ME-262 এবং BF-109। এই উইলি মেসেরসমিট প্রথমে স্পেনে পালিয়ে যান, সেখানে গিয়ে ফাইটার জেট তৈরি করেন। কিন্তু তারপরে স্পেন দেখছে প্রচুর খরচা হচ্ছে, তার থেকে আমেরিকার থেকে কম পয়সায় আমি মোটামুটি আমাদের ডিমান্ডের মতন ফাইটার জেট পেয়ে যাচ্ছি, ওই জন্য ক্যান্সেল করে দিল। সেই সময় ইজিপ্ট কি করলো, এই মেসেরসমিটকে কাজে লাগালো। ইজিপ্ট কিন্তু সেই সময় ভারতেরই যে অরফিয়াস 703 ইঞ্জিন সেটাই ব্যবহার করছিল, কিন্তু তারপরে ইজিপ্ট কি বললো, আমরা নিজস্ব প্রযুক্তিতে, দেশীয় প্রযুক্তিতে এই সুপারসনিক জেটের জন্য মার্ক 2 এর জন্য যে হাই লেভেলের ইঞ্জিন দরকার সেটা আমরা তৈরি করব। এবং সেই ইয়েতে তাদেরকে সাহায্য করছিলেন কে, একজন বিখ্যাত জার্মান ইঞ্জিনিয়ার যার নাম হচ্ছে ফার্ডিনান্ড ব্র্যান্ডনার, যিনি একসময় সোভিয়েত রিপাবলিকে ছিলেন, ফোর্স করে নিয়ে যাওয়া হয়, তারপরে তিনি অস্ট্রিয়াতে পালান এবং তারপরে ইজিপ্ট তাকে হায়ার করে। এই ব্র্যান্ডনার জানতে পারেন যে কার্ল ট্যাঙ্ক ভারতে আছেন এবং তিনিও চেষ্টা করছেন এরকম একটা সুপারসনিক জেট তৈরি করার। তিনি ভারতে চলে আসেন এবং সেখানে একটা চুক্তি হয়। কি চুক্তি, যেখানে ভারত এই ইঞ্জিনের যে ডেভেলপমেন্ট কস্ট সেটাকে আধা আধি মানে হয়তো একটা রেশিও আছে সেটা বেয়ার করবে এবং তার সাথে ভারত 2 জন টেস্ট পাইলট দেবে, কারণ ইজিপ্টের কাছে ওই রকম উন্নত মানের প্লেনকে টেস্ট করবে সেরকম পাইলট ছিল না এবং অন্য কোনো দেশ থেকে তো পারবে না, সুতরাং ভারতের কাছ থেকে 2 জন টেস্ট পাইলট নেয় এবং তারা এ করে যে ইঞ্জিন কাস্ট ডেভেলপমেন্টটা শেয়ার করবে তারা। 1966 সালে এই মারুতকে ইজিপ্টে নিয়ে যাওয়া হয় এবং যায় সাথে হচ্ছে 30 জনের হ্যালের মেম্বার। নতুন ইঞ্জিন ফিট করা হয় এবং 100টি টেস্ট করা হয়। এই সময় লেগে গেল ইজিপ্ট আর ইসরায়েলের যুদ্ধ। আমি তাতে ডিটেলে যাচ্ছি না। ইসরায়েল কি করলো, ইজিপ্টের যে এয়ার স্ট্রিপগুলোকে পুরো বম্বার্ড করে দিল, যাতে কি হয়েছে ওই ইঞ্জিন ধ্বংস হয় এবং ভারতীয় টিমকে ওখান থেকে তাড়াতাড়ি চলে আসতে হয় ওই মারুত প্লেনটিকে ফেলে দিয়ে। এই সময় ইজিপ্টের তাড়াতাড়ি তখন দরকার ছিল কি নতুন প্লেন,
আর ওই তাদের নতুন এখন যদি তাদের মতন করে ডিজাইন করে ওই প্লেন বানাতে যায়, প্রচুর সময় সাপেক্ষ, খরচা সাপেক্ষ ব্যাপার। তো তারা সোভিয়েত রিপাবলিক থেকে MiG-21 কিনতে শুরু করে। তো ভারতীয় সরকার কিন্তু সেই সময় এই ইঞ্জিনটা বা ইঞ্জিনের যে ডেভেলপমেন্ট টিম যারা ছিল তাদেরকে অ্যাকোয়ার করার বা তাদের কাছ থেকে কোনো তথ্য নেওয়ার কোনো চেষ্টা করলো না, জাস্ট ছেড়ে দিল প্রজেক্টটা। এইখানে বলে রাখি, একটু পিছিয়ে যাচ্ছি, 1962 সালে ইন্দো চায়না ওয়ার। সেই সময় ভারত কি হলো, চীনের আক্রমণকে প্রতিহত করার জন্য MiG-21 ইন্টারসেপ্টর কিনলো আর সুখোই 7 গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট কিনলো। এবং সেই 62 সাল থেকেই মোটামুটি ভারত সরকার, আপনারা বুঝতে পারছেন তো কেন চাইলো না ইজিপ্ট থেকে যে ইঞ্জিনিয়ারিং টিম তাদের কাছ থেকে নলেজ মানে ইনফরমেশন নেওয়া বা তাদের সেই টিমটাকে নিয়ে এসে ডেভেলপ করা কেন চাইছে না? কারণ 62তে ভারত অলরেডি MiG-21 কিনে নিয়েছে, সুখোই 7 কিনে নিয়েছে। তার মধ্যে দিয়ে কি কাটমানি, এই শুরু হলো কাটমানির খেলা। ভারত সরকার দেখে নিল, বাবা এই বিমান কেনার মাধ্যমে তো প্রচুর টাকা কামানো যায়, তাহলে কেন আমি নিজে খরচা করে এই দেশীয় প্রজেক্টটিতে এই ঝামেলা, কে কার ট্যাঙ্ক, কেন আমি এসব করতে যাব? যাই হোক, মারুতের যে প্রজেক্টের যে কাজ এখানেই মোটামুটি ইতি হয়ে গেল। এবং আলটিমেটলি 1967 সালে মারুতকে ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হলো সেই পুরনো অরফিয়াস ইঞ্জিনের সাথে এবং অনেক রকমের ফিচার্স যেগুলো কিনা কম্প্রোমাইজ করা অবস্থাতে। এয়ারফোর্স 147টা মারুত ভারতের এয়ারফোর্স কিনলো, খুব অনিচ্ছা সত্ত্বেও কিনতে হলো, বাধ্য হয়ে। এবং কার ট্যাঙ্ক হতাশ হয়ে জার্মানি চলে গেলেন। এই সময় হলো হচ্ছে বাংলাদেশের 71-এর যুদ্ধ। এবং এই সময় মারুত অসাধারণ তার পারফরমেন্স, মানে শত্রুপক্ষের যে ট্যাঙ্ক বলুন, শত্রুপক্ষের যে এয়ারবেস বলুন, এয়ার টু এয়ার ফাইট, সব জায়গায় মারুতের অসাধারণ দক্ষতা দেখালো। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মারুত ওই দুটি ইঞ্জিনের একটি ইঞ্জিন ফেল হওয়া সত্ত্বেও, মানে আঘাত পাওয়া সত্ত্বেও, গুলি খাওয়া সত্ত্বেও একটি ইঞ্জিন নিয়ে সেফলি তার বেসে চলে এলো। এই সময় যে লঙ্গেওয়ালা বেস, যেখানে যুদ্ধ হয়েছিল, বিখ্যাত যুদ্ধ আপনারা জানেন, বর্ডার ফিল্ম আছে সানি দেওলের, সেইখানেও এই মারুত অত্যন্ত নির্ণায়ক ভূমিকা নেয়, পাকিস্তানি ট্যাঙ্ককে পুরো ধ্বংস করে। এবং এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, মেজর বক্সি 220 স্কোয়াড্রনের এয়ার টু এয়ার ফাইটে একটি পাকিস্তানি F-86 সেবার, যেটা কিন্তু মারুতের থেকে অনেকটাই উন্নত মানের, সেই এয়ার টু এয়ার ফাইটে মেজর বক্সি ওই পাকিস্তানি সেবার জেটটিকে ধ্বংস করতে সক্ষম হন এই মারুত ফাইটারের মধ্যে দিয়ে। তাহলে বুঝতে পারছেন এই মারুত ফাইটার কতটা যোগ্য একটি প্লেন ছিল, লিথল একটাই। এবং এর ফ্লাইট কন্ট্রোলটা এমনভাবে ডিজাইন করা হয়েছিল, যদি কোনো কারণে হাইড্রোলিক্স নষ্ট হয়ে যায় অটোমেটিক্যালি সেটা ম্যানুয়ালে সুইচ ওভার করে যাবে। এবং বেশ কিছু ক্ষেত্রে এই যুদ্ধের সময় দেখা গেছে হাইড্রোলিক্সে আঘাত এলেও ম্যানুয়ালি কিন্তু মারুত করতে পেরেছে, অটোমেটিক্যালি ম্যানুয়ালে চলে এসে করেছে। এবং এয়ার টু এয়ার লড়াইয়ে একটি মারুতও কিন্তু ধ্বংস হয়নি। যে 3টি মারুত ধ্বংস হয়েছিল সেটা হচ্ছে এনিমির গ্রাউন্ড ফায়ারে, মানে মিসাইল বা রকেট ইয়েতে। এবং এই লঙ্গেওয়ালা যে যুদ্ধ, সেখানে মারুত মানে 100 নম্বর পেয়ে পাস করে। যাই হোক, এরপরে প্রপোজাল দেওয়া হয় যে সেকেন্ড ভার্সন অফ মারুতের একটা সেকেন্ড ভার্সন তৈরি হবে বেটার ইঞ্জিনের সাথে। এবং কার্ট ট্যাঙ্ক সেই সময় প্রপোজাল দেন H-73 বলে একটি এয়ারক্রাফট, এবং সেখানে ব্রিটিশ রোলস রয়েস RB-199 ইঞ্জিন ব্যবহার করার জন্য। কিন্তু এইখানে কি হলো, বিদেশি যে সমস্ত এই ইঞ্জিন যে ডেভেলপিং যে কোম্পানিজ গুলো আছে বাইরে, এরা ভারতকে বললো যে আমরা দেব না, কারণ তারা অলরেডি দেখে নিল 60-এর যুদ্ধের সময় বা বাংলাদেশ যুদ্ধের সময়, যে বাংলাদেশ 71-এর যুদ্ধের সময় ভারত কি করছে, বিদেশ থেকে প্লেন কিনছে। তো তারা দেখছে যে বাবা এতে তো ফায়দা বেশি, আমরা কেন ভারতকে ইঞ্জিন দেব বা টেকনোলজি শেয়ার করব। যদি ভারত এই নতুন ইঞ্জিন নিয়ে নিজস্ব দেশীয় প্রযুক্তিতে প্লেন তৈরি করে এবং সেই প্লেন যদি আমাদের থেকেও বেটার প্লেন হয়ে যায়, তাহলে তো অর্থনীতির ক্ষেত্রে ভারত আগামী দিনে আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে। সেই জন্যে ইংল্যান্ড সেই যে ব্রিটিশ যে রোলস রয়েস ইঞ্জিন সেটা শেয়ার করলো না। এবং সেই সময় থেকেই ভারতের এই যে দুর্বলতা, কংগ্রেস সরকারের এই অপদার্থতা, নেহরুর অপদার্থতা, ইন্দিরা গান্ধীর অপদার্থতা,
দুর্বলতার জন্যে আজকে মারুতের মতন একটা প্লেন লোকচক্ষুর অন্তরালে চলে গেল এবং সেই থেকেই শুরু হলো এই বিদেশ থেকে অস্ত্র নিয়ে আসা, বিশেষ করে প্লেন নিয়ে আসার নামে কাটমানি খেয়ে কংগ্রেসের ফুলে ফেঁপে গান্ধী পরিবারের, গান্ধী তো অ্যাকচুয়ালি না, ওটা হচ্ছে ঘ্যান্ডি হয়ে গেল গান্ধী, সেই পরিবারের ফুলে ফেঁপে আজকে একটা মানে রাজার হালে থাকারই। ভারত এখানে বলে রাখি নিজস্ব ইঞ্জিন রিসার্চ অর্গানাইজেশন তৈরি করে জিটিআরই 1959 সালে, এবং এই মারুতের টেস্ট ফ্লাইং যখন হচ্ছে 1970 সালে অ্যাডভান্সড ইঞ্জিন নিয়ে, সেখানে ইঞ্জিনটি ওভারহিট হয়ে যাওয়ার ফলে দুর্ভাগ্যবশত সুরঞ্জন দাস সেই টেস্ট ফ্লাইটে তিনি মারা যান। এবং যদিও বলা হয় ইঞ্জিনটির ওভারহিটিং হলেও ইঞ্জিনটির ফল্ট ছিল না, তারপরে আর ভারত কোনো চেষ্টাই করেনি এই অ্যাডভান্স ইঞ্জিন বানানোর রিসার্চের দিকে যাওয়ার। কেন যায়নি আপনারা বুঝতেই পারছেন, দিনের শেষে পয়সা, কংগ্রেস যাতে বিশেষ করে একটি পরিবার ফুলে ফেঁপে থাকতে পারে তার জন্য। এবং ফাইনালি এই মারুতকে ভারতীয় এয়ারফোর্সের সার্ভিস থেকে 1982 সালে উইথড্র করা হয়। এই হচ্ছে তথ্য। আশা করি আপনারা আজকে মানে আমার তো প্র্যাকটিক্যালি আমি যখন এই তথ্য হাতে পাই আমার এই পুরোটা পড়ে আমার চোখে জল চলে আসে যে 1961 সালে এশিয়ার বুকে প্রথম ভারত নিজস্ব প্রযুক্তিতে ফাইটার জেট তৈরি করেছিল, কিন্তু কংগ্রেস সরকারের নোংরামি এবং তার সাথে কিছু স্বার্থান্বেষী লোকের কাটমানির জন্য আজকে ভাবুন একজন বিদেশি কার ট্যাঙ্ক তার শ্রম দিয়ে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে ভারতকে এত সুন্দর একটা ফাইটার জেট উপহার দিল, যে কিনা যুদ্ধেও তার যে প্রভাব সেটাকে, তার প্রতিপত্তি সেটাকে প্রমাণ করলো। তারপরেও এই প্লেনটিকে লোকচক্ষুর অন্তরালে চলে যেত। কিন্তু আজকে আবার চেষ্টা হচ্ছে এই তেজাসকে আবার নতুন করে নিয়ে আসার, এবং দুঃখের বিষয় যে 30 বছর ধরে যে তৈরি হয়েছিল, যেভাবে তৈরি হচ্ছিল সমস্ত ইনফরমেশনই নষ্ট হয়ে গেছে, এবং তার ফলে আবার এই তেজাসকে সেই 80 দশক থেকে নতুন করে আবার তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়েছে, টেকনোলজি তৈরি করতে হয়েছে। আমরা বহু পিছিয়ে গেছি, কিন্তু হালে খবর আসছে যে এই মারুতকেই আবার নতুন করে নিয়ে আসার চেষ্টা করছে বর্তমান সরকার। আশা রাখি স্পিরিট অফ দ্য উইন্ডকে আগামী দিনে ভারতের আকাশে দেখতে পাবো, এটাই আমাদের আশা রইল। বন্দে মাতরম।